নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই দুই মুখ দেখতে পাচ্ছেন, দুই দেশের দুটো প্রেসিডেন্ট। এবার মনে হচ্ছে যে এরা কিন্তু একে অপরের যুদ্ধের সাথে নেমে পড়বে। সাধারণত যেটুকু বোঝা যায় বা জানা যায়, আমেরিকা রাশিয়ার সঙ্গে পাঙ্গা নেয় না, কিন্তু এবার সরাসরি অফিসিয়ালভাবে রাশিয়ার বিরুদ্ধে নেমে পড়ল। রাশিয়াকে আক্রমণ করা চারটিখানি ব্যাপার নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার বলে থাকে যে, এবং দেখা যায় যে আমেরিকা যদি কোনো কান্ট্রির সাথে নিজেকে তুলনা করতে যায় বা আমেরিকা যে কোনো কান্ট্রিকে একটু স্ট্রং মনে করে, তাহলে হচ্ছে তিনটে দেশ, এক চায়না, রাশিয়া এবং ইরান। এবং এই তিনটে দেশের ওপরই কিন্তু আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখে দিচ্ছে, যাতে এই তিনটে দেশে সম্পূর্ণ ইকোনমিক কোলাপস করে দিতে পারে। এবং সম্পূর্ণ এই দেশের ওপর স্যাংশন এত লাগানো হয়েছে যাতে এদের সাথে কেউ কোনো দেশ ব্যবসা না করতে পারে, কারণ ব্যবসা করলে টাকা যাবে এদেরকে দেশে, এই সমস্ত দেশের কাছে, এবং এরা ডেভেলপ করে যাবে। এবার কি হয়েছে, রাশিয়া এবং আমেরিকা এমন একটা লড়াই দুজন নেমে পড়লো গতকাল থেকে। সেই লড়াইটা টেনশন শুরু হয়ে গেছে গোটা বিশ্বের বাজারে, এবং সকলে তাকিয়ে আছে যে এবার হবেটা কি। কারণ রাশিয়ার সাথে, কারণ ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে ভেনেজুয়েলাকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মানে নিকোলাস মাদুরো এবং ওনার ওয়াইফকে অ্যারেস্ট করেছে, যার জন্য নিকোলাস মাদুরো এবং ওনার ওয়াইফকে অ্যারেস্ট করার পর ওদেরকে মুক্ত করার জন্য রাশিয়া এবং চীন ফিল্ডে নেমে পড়েছে। বারবার তারা ইউএনকে বলছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে বলছে যে আপনারা অর্ডার দিন আমেরিকা যেন এদেরকে ছেড়ে দেয়। এবং সাথে সাথে গতকালকে ইউএনএ মিটিং হয়েছে এবং গতকালকেই খেলা দেখিয়ে দিল আমেরিকা। বিষয়টা হচ্ছে, রাশিয়ার ফ্ল্যাগ লাগানো একটা অয়েল ট্যাঙ্কার জাহাজ, শিপ, সে সমুদ্রের পথ দিয়ে পাড়ি দিচ্ছিল, এবং সে যখন যাচ্ছিল ইন্টারন্যাশনাল লয়ে ইন্টারন্যাশনাল বর্ডার অনুসারে সে কিন্তু যাচ্ছিল, এবং এই ইন্টারন্যাশনাল বর্ডারে আমেরিকার দাদাগিরি শুরু হয়ে গেল। এবং এখান থেকে এই রাশিয়া অয়েল ট্যাঙ্কার জাহাজটাকে কি করলো, সিজ করে দিল আমেরিকা। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, এটা যে শুধুমাত্র একটা ছোট্ট কাহানি শুনলেন, পেছনে অনেকগুলো কাহানি আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব, কোন পথ দিয়ে জাহাজটা যাচ্ছিল সেটা আলোচনা করব, এবং রাশিয়াকে আক্রমণ করার পেছনে রাশিয়ার স্টেটমেন্ট কি ভয়ঙ্কর স্টেটমেন্ট এসেছে সেটা দেখব, আমেরিকার কি স্টেটমেন্ট এসেছে সেটা দেখব, এবং এই জাহাজটার পেছনে আরও একটা গ্রুপের নাম জড়িয়ে গেল, ইউরোপ ইউকের। এই ইউকেরও কিন্তু কিভাবে আমেরিকাকে হেল্প করলো জাহাজটা ধরে দেওয়ার জন্য, সেইটারও কিন্তু আমরা আলোচনা করব। আপনারা ভাবছেন শুধুমাত্র জাহাজের জন্য একটা আর্টিকেল নিয়ে আসলেন আপনি, না, আপনাদের কাছে এই জিনিসটা ছোট হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল এবং জিও পলিটিক্সে কিন্তু এটা কখনো ছোট নয়। কারণ গোটা বিশ্বে এই নিউজটা কভার করা হচ্ছে যে আমেরিকা এবং রাশিয়া মুখোমুখি, এই ইমেজ দিয়ে প্রকাশ করা হচ্ছে আমেরিকা রাশিয়া মুখোমুখি। তাহলে কি আবার একটা বিশ্ব দেখতে পাচ্ছে যে তৃতীয় ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে, এমন ঘটনায় ঘটেছে। সবার প্রথমে আমি আর্টিকেলটা আপনাদের সাথে আলোচনা করিনি, দেখি। US force seized the Russian flag oil tanker in Atlantic after the dramatic chase. কি বলছে, কোথা হয়েছে সেটা হচ্ছে, দেখুন, অয়েল ট্যাঙ্কার আটলান্টিক ওশানে কিন্তু দেখা যাচ্ছে, এবং রাশিয়ার ফ্ল্যাগ লাগানো আছে জাহাজটার উপর। তারপরও কিন্তু আক্রমণ, সাধারণত আমেরিকা রাশিয়া কোনো জাহাজ আটকায় না, এতদিন আটকায়নি, কিন্তু ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে আক্রমণ করার পর কিন্তু প্রথমবার দেখা যাচ্ছে রাশিয়ার জাহাজকে আটকে দিল। ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা ঘটেছে ইউএস এর একটা অয়েল ট্যাঙ্কার জাহাজ, যেটাকে সিজ করে নিয়েছে, কে লিখে দিয়েছে, দেখুন, সিজ করে নেওয়া হয়েছে, এই যে সিজ হয়ে গেছে, সেটা করেছে ইউএস, কিন্তু সিজ করে নিয়েছে। বলা হচ্ছে এই অয়েল ট্যাঙ্কার জাহাজটা ভেনেজুয়েলা থেকে ক্রুড অয়েল কাঁচা তেল, ঠিক আছে, কাঁচা তেলটাকে পিউরিফাই করে পেট্রোল, ডিজেল, অকটেনে কনভার্ট করা হয়, যে কাঁচা তেল নিয়ে সে কিন্তু জাহাজটা যাচ্ছিল। আপনারা জানেন যে অলরেডি আগে থেকেই ভেনেজুয়েলার ওপর স্যাংশন লাগিয়ে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। তারপর ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করার পর আরও বেশি ডাবল স্যাংশন লাগিয়ে দিয়েছে, যাতে ভেনেজুয়েলা থেকে এক ফোঁটাও তেল বাইরে না যায়। আমেরিকার নজর তো নিকোলাস মাদুরো নয়, আমেরিকার নজর হয়েছে পুরো ভেনেজুয়েলা,
নিকোলাস মাদুরোকে নিয়ে তো খেলাটা খেলছে আমেরিকা, বিশ্বকে দেখাচ্ছে। তো এই জাহাজটা ছিল রাশিয়ার জাহাজ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? রাশিয়ার মতো দেশে কোনো জাহাজকে আটকানো সেটা কিন্তু ইন্টারন্যাশনাল টেনশনের একটা বড় কারণ হয়ে যায়। ম্যাপটা আমি দেখা, আগে ম্যাপটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই হচ্ছে সেই জাহাজটা। এবার ম্যাপটা দেখুন, এটা যদি আমরা দেখি একটা ম্যাপ, সুন্দর ম্যাপ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, এখানে একটা জাহাজ, এখানে একটা দেশ আছে ইরান। আমরা যদি দেখি এটা হচ্ছে ভেনেজুয়েলা, এটা হচ্ছে ইউরোপ, ঠিক আছে? এই তিনটে জায়গা আমরা কিন্তু দেখালাম, তিনটে কান্ট্রি দেখালাম। তিনটে কান্ট্রির সাথে কি হবে এই রাশিয়া জড়িয়ে, মানে আমেরিকা জড়িয়ে পড়ছে যুদ্ধে, সেটা একবার দেখে নিন। সরি, দেখুন বলা হচ্ছে এই একটা জাহাজ, ঠিক আছে, একটা জাহাজ যে অয়েল ট্যাঙ্কার জাহাজ, যে অয়েল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, সে অয়েল ট্যাঙ্কার জাহাজটা ছিল ইরানে। এই ইরানের মধ্যে জাহাজটা ছিল। ইরান থেকে এই জাহাজটা মানে নভেম্বর মাসে শেষ উইকে, লাস্ট সপ্তাহে এই জাহাজটা পাড়ি দেওয়া শুরু করে। এই জাহাজটা যাচ্ছে যাচ্ছে, যখন 1 জানুয়ারি আসে, ঠিক আছে, আমরা দেখতে পাবো এই জাহাজটা মেডিটেরিয়ান সিতে চলে আসে। আমরা মেডিটেরিয়ান সিতে আসে যখন 1 জানুয়ারি, নিচের দিকে যদি দেখবেন এটা হচ্ছে আফ্রিকা, ঠিক আছে, ওপর দিকে যদি দেখেন ইউরোপ, ঠিক আছে, ওপর দিকে ইউরোপ। তো 1 জানুয়ারিতে প্রথমে এই জাহাজটাকে স্পট করে কে? সেটা করে আমেরিকা। আমেরিকা দেখুন কোথায় আছে, এইখানে আছে। এতটা দূরে গিয়ে কিন্তু জাহাজটাকে স্পট করছে 1 জানুয়ারি, ভুল বললাম, 1 ডিসেম্বর, ঠিক আছে, স্পট করে। জাহাজটা কার? এই নিয়ে কিন্তু আমেরিকা তদন্ত শুরু করে দেয়। তখনও কিন্তু ভেনেজুয়েলাকে আক্রমণ করেনি। যখন জাহাজটা ধীরে ধীরে আটলান্টিক অশানের মধ্যে দিয়ে আসছে, জাহাজটা আসার পর এই জাহাজ মানে আটলান্টিক অশানে হয়ে ভেনেজুয়েলায় পৌঁছায় 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর কিন্তু ভেনেজুয়েলায় এসে পৌঁছায়। আমেরিকা বলছে ভেনেজুয়েলাতে 2 দিন থাকার পর এই জাহাজটা পুরো ট্যাঙ্কিতে তেল ভরে নেয়, এবং তেল ভরে যেই বিষয়টা আমেরিকার যে দাবি আছে, ট্রান্সপন্ডার অফ করে দেয় জাহাজটা। এবং যখনই ট্রান্সপন্ডার অফ করে দেয়, ঠিক আছে, মানে সরি ভুল বললাম আমি, ভেনেজুয়েলা থেকে যাওয়ার পর এই জাহাজটা কিছুটা আটলান্টিক অশানের দিকে যাচ্ছে, ঠিক আছে, কিছুটা যাওয়ার পর এর ট্রান্সপন্ডার অফ করে দেয়। যখন এই ট্রান্সপন্ডার অফ করে দেয় তখন এর রুট চেঞ্জ করে দেয়। রুট চেঞ্জ করে এই দিক হয়ে উঠতে শুরু করে দেয়। তখন এর না ট্রান্সপন্ডার জিনিসটা কি? ট্রান্সপন্ডার জিনিসটা হচ্ছে, আমি আপনাদের বলি যে কোনো জাহাজকে ট্র্যাক করা যায়। যদি ট্রান্সপন্ডার অন করা থাকে তো সেটা ফ্লাইটে হোক বা জলজাহাজই হোক না কেন, যেখানে থাকুক না কেন, তাকে ট্র্যাকিং করা সহজ হয়ে যায়। তো 1 ডিসেম্বরে, 17ই ডিসেম্বর থেকে তেল নেওয়ার পর, এই যখন ভেনেজুয়েলা এসে পৌঁছায়, তারপর তেল নেওয়ার পর এই আটলান্টিক অশানের দিকে এগোচ্ছিল, এগোনোর পর ট্রান্সপন্ডার সাডেনলি অফ করে দেয়। আর যখনই অফ করে দেয়, নিজের কেউ যাতে ট্র্যাক করতে না পারে, ঠিক তখনই তার নাম চেঞ্জ করে দেয় ম্যারিনেরা। আর এই ট্রান্সপন্ডার অফ করে কবে? সেটা হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে। আর ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণ করলো কবে? 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি, ঠিক আছে। 1 জানুয়ারিতে এরা ট্রান্সপন্ডার অফ করে ম্যারিনেরা, এই যে বেলা 1 জাহাজটার না, ইরান থেকে যখন আসছিল জাহাজটার নাম ছিল বেলা 1, ঠিক আছে। যখন বেলা 1 আসলো এখানে ভেনেজুয়েলাতে, এই ভেনেজুয়েলাতে আসার পর তার সিগন্যাল লস্ট হয়ে যায়, মানে সিগন্যাল বন্ধ করে দেয় এবং ট্রান্সপন্ডারও বন্ধ করে দেয় যাতে কেউ ট্র্যাক করতে না পারে। তখন সে নাম নেয় মেরিনেরা, ঠিক আছে। মেরিনেরার জাহাজটা নাম নেয়। মেরিনেরা জাহাজটা নাম নেওয়ার পর ইউএস ডিক্লেয়ার করে দেয় যে এটা হচ্ছে রাশিয়ার জাহাজ, এবং রাশিয়া ফ্ল্যাগ লাগিয়ে দেয়। এই যে শব্দটা বলছে না, রাশিয়া ফ্ল্যাগ লাগানো জাহাজ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এই রাশিয়া ফ্ল্যাগ লাগিয়ে দেয়। এবং যখনই রাশিয়া ফ্ল্যাগ লাগিয়ে দেয় তখন আমেরিকা দেখে, বাহ, পেয়ে গেছি একটা মৌকা। এই মেরিনেরা থেকে যখন জাহাজটা ওপরের দিকে যাচ্ছিল, মানে এটা হচ্ছে রাশিয়া, সম্ভবত বলা হচ্ছে রাশিয়ার দিকে যাচ্ছিল। যখন যাচ্ছিল, ঠিক আছে, যখন এরকম আটলান্টিক অশানে এরকম জায়গায় চলে আসে রুট চেঞ্জ করে। এবার প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা জায়গায় এখানে একটু থামিয়ে দিই আপনাদের, রুট কেন চেঞ্জ করলো এই জাহাজটা? তার পেছনে একটা বড় কারণ আছে। শ্যাডো ফ্লিট বলে একটা ওয়ার্ড আছে, জানেন তো? শ্যাডো ফ্লিট ওয়ার্ডটা কি? শ্যাডো ফ্লিট ওয়ার্ডটা হচ্ছে, যদি কোনো দেশ আরেকটা দেশের ওপর স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে সেই দেশ থেকে কেউ তেল কিনতে পারবে না, জিনিসপত্র কিনতে পারবে না। যেমন রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছে কে?
আমেরিকা। তা রাশিয়া থেকে কেউ তেল কিনতে পারবে না, কিন্তু কেনা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, শ্যাডো ফ্লিট হচ্ছে ভেনিজুয়েলার ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছে কে? আমেরিকা। ভেনিজুয়েলা প্রপার কন্ট্রোলে চলে গেছে কার? ইউএস মিলিটারি কন্ট্রোলে চলে গেছে। মানে ডোনাল্ড ট্রাম্প ওখানে মানে হোয়াইট হাউস থেকে বসে, ওয়াশিংটন ডিসিতে বসে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কাজ হবে। তো এখানে ভেনিজুয়েলা থেকে যখন বসে আছে, তখন ওয়াশিংটন ডিসি যখন বসে আছে, ভেনিজুয়েলার ওপর সে কন্ট্রোল করছে। ভেনিজুয়েলার উপর সে কন্ট্রোল করছে। যখন ভেনিজুয়েলার উপর কন্ট্রোল করছে, স্যাংশন লাগানো আছে, তখন এই জাহাজটা কি করছে? শ্যাডো ফ্লিট করেছে। মানে মানে অফিসিয়ালভাবে তেল তো নিতে পারবে না, কারণ স্যাংশন লাগানো আছে। আনঅফিসিয়ালভাবে তারা মেন রাস্তাটা চেঞ্জ করে, এই যে এতদূর পর্যন্ত একটা রাস্তা ঠিক আছে, এখান থেকে রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে। তো এটাকে বলে শ্যাডো ফ্লিট। কারণ এই রাস্তায় গেলে ট্যাক্স পে করতে হবে, কারণ জাহাজ বন্দি হয়ে যেতে পারে, তো জাহাজে লোকেদের অ্যারেস্ট করতে পারে, কারণ স্যাংশন লাগানো আছে। তখন নাম চেঞ্জ করেছে ম্যারিনেরা, এবং এই জাহাজটা যখন এসে পৌঁছালো আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে, তখন এইরকম জায়গায় যখন এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন ইউএস এর নজরে আবার আসে জাহাজটা। তখন ইউএস কি করে? ইউএস একটা অর্ডার দেয়, ব্রিটিশ সার্ভিলেন্স করে, ঠিক আছে, ব্রিটিশকে একটা মানে অর্ডার দেয়, ইউরোপকে একটা অর্ডার দেয় যে ইউরোপ তুমি এক কাজ করো তো, এই জাহাজটা দেখো ওপর দিকে উঠছে, হ্যাঁ আমরা খবর পাচ্ছি, তুমি একটু তদন্ত করো তো ভাই। তখন ব্রিটিশ কি করে, ইউরোপ কি করে, একটা প্লেন পাঠায়। প্লেন পাঠিয়ে এই জাহাজটার ওপর থেকেই তদন্ত করে যে হ্যাঁ জাহাজটা অ্যাকচুয়ালি নাম কি, কোথা থেকে আসছে না আসছে, সমস্ত কিছু ডেটা তারা বের করে নেয়। তারা জানতে পারে ইরান থেকে আসছে, জাহাজের নাম বেলা ওয়ান, এবং যখনই ভেনিজুয়েলা থেকে তেল নেওয়া হলো সিগন্যাল লস্ট করে দেয়, ঠিক আছে না, আটলান্টিক মহাসাগরে আসার পর সে তার নাম চেঞ্জ করে ম্যারিনেরা এবং ইউএস ফ্ল্যাগ লাগায়। এই রিপোর্টটা কাকে দিল? ইউরোপ এই রিপোর্টটা দিল ইউএসকে। যখন ইউএসকে এই রিপোর্টটা দিল, ইউএস যখন দেখতে পেল, ইউএস তার সেনা পাঠিয়ে, নেভি সেনা পাঠিয়ে এই জাহাজটা কি করলো, ম্যারিনেরা জাহাজটাকে 7ই জানুয়ারি জাহাজটাকে সম্পূর্ণরূপে সিজ করে দিল। রাশিয়া ফ্ল্যাগ লাগানো আছে, রাশিয়ার জাহাজ, ঠিক আছে, সম্পূর্ণরূপে কি করলো, সিজ করে দিল। এই হচ্ছে সেই জাহাজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে, ইউএস এত তাড়াতাড়ি এই জাহাজটাকে টার্গেট করলো কেন? আর কেনই বা এই জাহাজটাকে টার্গেট করতে গেল? প্রথম কারণ হচ্ছে ইউএস স্যাংশন লাগিয়েছে কার ওপর? ভেনিজুয়েলার ওপর। আর কার ওপর? রাশিয়ার ওপর লাগিয়েছে, যেহেতু দুটো কান্ট্রির নাম আসছে, রাশিয়ার ওপর লাগিয়েছে। নিকোলাস মাদুরো বন্দী হয়েছে কবে? 2 জানুয়ারি গভীর রাতে আক্রমণ হয়েছে, 3 জানুয়ারি অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর এই জাহাজ তেল নিয়ে বেরিয়ে গেছে কবে? 1 জানুয়ারিতে, কিন্তু সে কিন্তু মেডিটেরিয়ান সিতে, আটলান্টিক ওশানে কিন্তু সে চলে এসেছে, আমরা সেটাও দেখতে পেয়েছি। এবার ভেনিজুয়েলার একটা বড় কোম্পানি আছে, অয়েল কোম্পানি, যার নাম হচ্ছে পিডিভিএসএ। এই কোম্পানির ওপর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নজরে চলে এসছে, কারণ এই কোম্পানি সব থেকে বেশি তেল বিশ্বের বিভিন্ন জায়গায় ভেনিজুয়েলা থেকে পাঠায়। তো এই কোম্পানিকে ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে। এখানে আমেরিকা কোম্পানি পাঠাতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো বলে দিয়েছে এখন এখানকার তেল আমেরিকা তুলবে, ঠিক আছে। তো এই কোম্পানিকে জব্দ করতে হবে। তো এই কোম্পানি থেকে তেলটা কিন্তু যাচ্ছিল রাশিয়াতে। যখন এই কোম্পানির নজরে চলে আসে, ডোনাল্ড ট্রাম্প ঠিক করে যে এটা ল ব্রেক হচ্ছে, কারণ ভেনিজুয়েলার উপর আমি স্যাংশন লাগিয়েছি, ল ব্রেক হচ্ছে। তার জন্য তিনি ঠিক করেন যে যারা এখন ভেনিজুয়েলা থেকে তেল নেবে, সেই তেলটা যারা নিয়ে যাবে, যদি ধরা পড়ে, ঠিক আছে না, তাদের অ্যাসেট সিজ করে দেবো। কারণ এই পিডিভিএসএ কে জব্দ করার জন্য এদের এই যে ম্যারিনেরা জাহাজকে তেল দিয়েছে, তার জন্য একে সিজ করে দিয়েছে, এই জাহাজটাও সিজ করে দিয়েছে। যারা তেল নিয়ে যাবে, এটাও বলে দিয়েছে যারা তেল নিয়ে যাবে তাদের ওপর, মানে জাহাজে যে সমস্ত কর্মীরা থাকবে, ক্রু মেম্বাররা থাকবে, তাদের ওপর ক্রিমিনাল ইনভেস্টিগেশন হবে, এবং সেই জাহাজটাকে পর্যন্ত সিজ করে দেওয়া হবে, কার্গো সিজ করে দেওয়া হবে, এমনটাই ডোনাল্ড ট্রাম্পের হুমকি। এবার প্রশ্ন হচ্ছে, এই ইস্যুটা এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? কারণ আমি বলে দিই। কারণ এই হচ্ছে এই আর্টিকেলটা, ঠিক আছে না, লোয়ে মাদুরা কি বলছেন, এনার নামটা ভুলে গেলাম আমি, সেন্নিরা কি বলছে, সেন্নিরা একটা কথা বলেছেন যে এই জাহাজের ওপর যারা ছিল সেই সমস্ত ক্রু মেম্বারদের ওপর ক্রিমিনাল ইনভেস্টিগেশন হবে। সেন্নিরা বলছে যে ক্রু মেম্বারদের ওপর ক্রিমিনাল ইনভেস্টিগেশন কিন্তু করবে কে? আমেরিকা। এমনটাই দাবি করেছে আমেরিকা, এমনটাই তাদের দাবি। এবার এই প্রশ্নটা হচ্ছে, এই বিষয়টা এতটা ইম্পর্টেন্ট কেন হয়ে গেল গোটা বিশ্বের কাছে? তার পেছনে কারণ হচ্ছে, আমি আপনারা দেখি যে ইউএস ইন্টারন্যাশনাল ল সম্পূর্ণ ব্রেক করে দিয়েছে।
কিভাবে ব্রেক করেছে? ইন্টারন্যাশনাল ল এবং আটলান্টিক ওশেনে যে ল করা হয়েছে ইউএন এর তরফ থেকে, সেই ল ব্রেক করা হয়েছে। বলা হচ্ছে, এটা তো দেখতে পাচ্ছেন ইউএস, এটা হচ্ছে ইউএস, পরিষ্কার এই ব্লু কালারের জায়গাটা। এক কান্ট্রি আরেক কান্ট্রির বর্ডারে কখনো ইন্টারফেয়ার করতে পারে না, ইন্টারন্যাশনাল ল সেটা বলছে। এখানে বলা হচ্ছে যে যদি ইন্টারফেয়ার করে, সেই কান্ট্রি বর্ডার থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সে কন্ট্রোল করতে পারবে। তাহলে আপনার মনে হচ্ছে যে এটা 200 নটিক্যাল মাইলের মধ্যেই পড়ছে, 200 নটিক্যাল মাইলের মধ্যেই পড়ছে, মনে হচ্ছে তো অনেক ডিস্টেন্স। এই জন্য রাশিয়া বলছে ইউএস ইন্টারন্যাশনাল লকে সম্পূর্ণরূপে ব্রেক করে দিয়েছে এবং ইউএস চাইছে এক্সট্রা টেরিটোরিয়াল এনফোর্সমেন্ট দেখাতে গোটা বিশ্বকে মানে নিজের কন্ট্রোলে আনার জন্য চেষ্টা করছে ইউএস, আনার চেষ্টা করছে, তার জন্য তাদের জাহাজকে আক্রমণ করেছে ইউএস। এবং ইউএস একটা কথা বলে যে এই জাহাজটা আমরা সিজ করে দিয়েছি, এটা তো বলেছে, এবং সিজ করার জন্য ফেডারেল কোর্টের পারমিশন নিয়েছি। ফেডারেল কোর্ট কাদের কাছে আছে? আমেরিকার কাছে আছে। তুমি তো ইউনাইটেড নেশনের কাছ থেকে তো পারমিশন নেয়নি, আমেরিকার নিজস্ব কোর্ট থেকে নিজেই পারমিশন নিয়ে নিচ্ছে, এইটা ইউএস দাবি করছে। সাথে সাথে বলছে যে আমরা ভেনেজুয়েলার ওপর স্যাংশন লাগিয়েছি, রাশিয়ার ওপরে স্যাংশন লাগিয়েছি, তার দুটো দেশের ওপরে আমরা স্যাংশন লাগিয়েছি। তাহলে এই দুটো দেশের ওপর মানে যে জাহাজ গেছে, সেই দুটো দেশের ওপর স্যাংশন লাগানো আছে, অতএব দুটো দেশের ওপরই যেহেতু স্যাংশন আছে, আমরা এদের জাহাজকে সিজ করলাম, এরকম ঘোষণা করে দিয়েছে। এবং সাথে সাথে যখন আটলান্টিক ওশানে জাহাজটা আসে, তখন সে তার নাম চেঞ্জ করে দেয়। ইউএস বলছে এটা স্টেটলেস জাহাজ ছিল প্রথমে, কারণ কোন দেশে জাহাজ সেটাকে ট্র্যাকিং করা যায়নি, কারণ ট্রান্সপন্ডার অফ করে রেখেছিল। তার পরবর্তীকালে তারা কিন্তু রাশিয়ার ফ্ল্যাগ লাগিয়েছে, তো আমরা এখন জাহাজটাকে বন্দি করে নিয়েছি। আচ্ছা, রাশিয়ার কি স্টেটমেন্ট এসেছে এই ইস্যুটাকে নিয়ে? রাশিয়া পরিষ্কারভাবে জানিয়েছে যে ভাই এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করেছে ইউএস, এবং টোটাল এই যে আটলান্টিক ওশান এই এলাকাটা টোটালটাই কন্ট্রোল করতে চাইছে কে? ইউএস। একে বিভিন্ন দেশের ওপর সে তার দাপট খাটানোর চেষ্টা করছে, ট্যারিফ লাগিয়ে, স্যাংশন লাগিয়ে, এটা তো করছে মানে অফলাইনের ক্ষেত্রে দেখা যায়, ল্যান্ডের ওপর তো সে বিভিন্ন যে দেশ তার সাথে ট্রেড ডিল করছে না, সেই দেশের ওপর স্যাংশন লাগাচ্ছে। এবার সাথে সাথে জলপথেও কিন্তু ইউএস চাইছে তার দাপট এবং তার দাদাগিরি যাতে থাকে, সেইটাই কিন্তু এখন ইউএস এর মেন লক্ষ্য। যারা দাবি করছে কে? সেটা দাবি করছে যে রাশিয়ার ডিপ্লয়েড, ঠিক আছে না, সাবমেরিন, ঠিক আছে, রাশিয়ার সাথে দাবি করছে। এবার বলা হচ্ছে এই যে আর্টিকেলটা দেখছেন না, রাশিয়া ডিপ্লয় সাবমেরিন, ঠিক আছে না, নাভাল অ্যাসেট টু সিল ট্যাঙ্কার, ঠিক আছে, কি বলছে এটা দেখুন। আমেরিকা আবার দাবি করছে এখানে যে রাশিয়া হয়তো এই যে এখান থেকে ভেনেজুয়েলা থেকে তেলটা নিয়ে আটলান্টিক সিতে যে প্রথম দিকে রুটটা গেছিল, এই পর্যন্ত হয়তো রাশিয়া সে তার সাবমেরিন পাঠিয়ে জাহাজটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীকালে সেই সাবমেরিন কিন্তু আবার সে রাশিয়ার মধ্যে চলে গেছে, তখন কিন্তু যেহেতু রুট চেঞ্জ করে দিয়েছে আর সমস্যা নেই, তো পরবর্তীকালে কিন্তু সেটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, এইটাও কিন্তু দাবি করছে। রাশিয়া বলছে যে না, হ্যাঁ আমরা সাবমেরিন পাঠাইনি, হ্যান ত্যান নানান ধরনের কথাবার্তা বলছে। তো এবার দেখা যাচ্ছে রাশিয়ার সাথে, কারণ রাশিয়ার জাহাজ আজ পর্যন্ত তো ইউএস কিন্তু মানে সিজ করেনি, অ্যাসেট সিজ করেছে কিন্তু জাহাজ সিজ করেনি, কারণ রাশিয়ার মতো দেশকে অ্যাটাক করা চারটিখানে ব্যাপার না। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি রাশিয়ার বিরুদ্ধে নেমে পড়লো, এবং পুতিনের একটাই স্টেটমেন্ট যে ইললিগেল ভাবে করেছে, ইন্টারন্যাশনাল লকে ভায়োলেন্স করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং এর পরবর্তী আপডেট কি আসবে সেটা পুতিন প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবেন যে পরবর্তী স্টেপ কি। তো মনে হচ্ছে যে আমেরিকা এবং রাশিয়া একে অপরের সাথে কিন্তু যুদ্ধের জন্য মনে হচ্ছে যেন ফিল্ডে নেমে পড়লো। এবার বিশ্ব কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি এগিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সাথে সাথে আমি একটা কথা বলি, আপনারা যারা এআই শিখতে চান, যদি আপনার মনে হয় যে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা দরকার, যদি স্বপ্ন থাকে বাড়ি থেকে বসে আপনি করতে পারবেন সেটা এআই শিখে, হ্যাঁ অবশ্যই হাতে করা শিখতে হবে, এআই শিখতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন, সম্পূর্ণ অনলাইনে অ্যাপের মাধ্যমে শিখবেন, আমাদের অ্যাপের মাধ্যমে শিখবেন, এবং
যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি আপনার সন্তানের জন্য কখনো ল্যাপটপ, কখনো মোবাইল, কখনো পিকনিকে যাব খরচা দিয়েছেন, ঠিক আছে, এবার আমি বলবো আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন। আর ভবিষ্যৎ উপহার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান, সেখানে আমি অডিওর মাধ্যমে সমস্ত বিষয় তুলে ধরে দেবো। দেখুন, যদি মনে হয় আপনার ব্যবসা চলছে না, বা সামনে বছর বাবার রিটায়ারমেন্ট, বা আপনি উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, তাহলে অতি অবশ্যই এআই শিখুন। যে এআই যে ভালোভাবে শিখতে পারেন মাত্র 2 মাসের কোর্স। জানুয়ারি এবং ফেব্রুয়ারি ভালোভাবে শিখতে পারলে মার্চ মাসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এবার সিদ্ধান্ত আপনার লাইফটাকে আপনি কিভাবে দেখছেন, অন্ধকার জগতে না আলোর জগতে, না অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে চাইছেন, চিন্তাভাবনা আপনার। যদি আপনার চিন্তাভাবনা থাকে হ্যাঁ যে আমি অন্ধকার থেকে আলোর জগতে আসতে চাই, অনেক টাকা পয়সার জন্য কষ্ট করেছি, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েট হাই এআই লিখে পাঠান এবং এআই বেসে অ্যাডমিশন হয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।